নমস্কার, শনিবাসরীয় বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আনন্দ। আজকে আপনাদের কাছে আমরা উপস্থাপন করতে চলেছি সরঞ্জিৎ চক্রবর্তীর একটি ছোট গল্প, যার নাম প্রিন্টেড। এটি একটি ছোট্ট মিষ্টি মফস্বল শহর কেন্দ্রিক প্রেমের গল্প, যেই প্রেম আজকালকার দিনে সত্যিই বিরল, যেই প্রেমে কোনো দেনা পাওনার হিসেব থাকে না, সেই প্রেমের গল্প। চলুন গল্পটা আমরা সবাই মিলে শুনি। বলে রাখা ভালো, এই প্রিন্টেডের দুটি প্রধান চরিত্র, একটি হচ্ছে আমাদের ন্যাটা এবং আরেকটি হচ্ছে আমাদের রানা। তবে তাদের চরিত্রটা কিভাবে গল্পে প্রকাশ পায় সেটি ক্রমশ প্রকাশ্য। প্রিন্টেড প্রিন্টেড আমাদের বেড়াল। সারা গায়ে তার কালো কালো ছোপ বলে মাই ওই রকম নাম রেখেছে। জেন্ডার অনুযায়ী প্রিন্টেড হুলো হলেও ওর ব্যবহারে কিন্তু হুলোত্বের কোনো বৈশিষ্ট্য নেই, বরং খুব ভদ্র, বিনয়ী এবং মৃদুভাষী। ওর জীবনে শুধু দুটো জিনিসেই আসক্তি, এক হচ্ছে দুধ আর এক হচ্ছে পামেলা। প্রিন্টেডের এই পামেলা কিন্তু হলো মাকুদার মেনি বিড়াল। সাদা ধবধবে তার গায়ের রং, আর গালের কাছে বিউটি স্পটের মতো এক ড্রপ কালো ফোঁটা। মাকুদা এই পামেলার গলায় নানা রঙের ভেলভেটের রিবন প্রজাপতি গিট দিয়ে বেঁধে রাখে। এতে সুন্দরী পামেলার অহংকার আরো বহুগুণে বর্ধিত হয়। সে কিন্তু আমাদের প্রিন্টেডকে মোটেও পাত্তা দেয় না। মুখচোরা প্রিন্টেড শুধুমাত্র এই হাফসোল খাওয়া প্রেমিকের মতো পামেলার চারপাশে ঘুরঘুর করে। মা বলেন, তোর সঙ্গে থেকে থেকে বিড়ালটাও এরকম মুখচোরা ভীতু হয়ে গেছে। সেদিন দেখি ইঁদুর দেখে ভয় পিছিয়ে আসছে। মাকুদা আমায় এতটাও হেও করে না, বরং বলে, তোর মতো বাঁহাতে এরকম কাভার ড্রাইভ আমি সৌরভ ছাড়া আর কাউকে মারতে দেখিনি রে, তুই ভবিষ্যতে ইন্ডিয়ার হয়ে খেলবি। আমি অবশ্য এসব কথায় কোনো পাত্তা দিই না। কি হবে, আমি আমাদের মফস্বল শহরের সবচেয়ে বড় ক্রিকেট ক্লাবে খেললেও এখান থেকে বাংলা দলে সুযোগ পাওয়া খুব মুশকিল। কলকাতা গিয়ে ক্রিকেট খেললে তাও না হয় একটা সুযোগ ছিল। মাকুদার বড় কাকা প্রভাত মুখুজ্জে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট। আমাদের ছোট্ট টাউনে তার বিশাল রমরমা। প্রভাত মুখুজ্জের ছেলে শেহর আমার সঙ্গে সেকেন্ড ইয়ারে পড়ে। ও আমায় বলে, জানা বাবাকে গিয়ে বল কলকাতার কোনো একটা বড় ক্লাবে তোকে রেকমেন্ড করে দিতে। বাবা বললে কিন্তু তোর হয়ে যাবে। কিন্তু আমি যেতে পারি না। ও আরও বলে, আমি তোর হয়ে বলতে পারি, কিন্তু এখন নয়, সময় হলে বলবো, কেমন? আমি তাও কিছু বলি না। কবে সময় হবে জানতে কিন্তু খুব ইচ্ছা করে। কাকা বলেন, ওরে এটা বিজ্ঞান নয়, বিজ্ঞাপনের যুগ। নিজের ড্রাম নিজে না বাজালে কিচ্ছু হবে না। আমি বুঝি কথাটা সত্যি, কিন্তু কিছু করতে পারি না। স্কুল লাইফ থেকে এজন্য অনেক ঝাড়ও খেতে হয়েছে। ছেলেবেলা থেকেই আমার মনে হয়, আমি যদি নিজের কথাই বলি লোকে কি বলবে, কি ভাববে। ক্লাব ক্রিকেটেও এই মুখচোরা স্বভাবের জন্য প্রথম মাস কয়েক বিশেষ সুযোগ পাইনি। প্রথম দু চারটে যা সুযোগ পেয়েছি তাতেই ফাটিয়ে ফেলেছি। আমাদের ক্লাবের ট্রেনার কথাটা বলে, ন্যাটা তোর মতো ছেলেকে মাস দুয়েক বসিয়ে রাখা ঠিক হয়নি আমার। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ভবিষ্যতে তুই এই নৃসিংহ বটব্যাল ইন্ডিয়া খেলছিস। কিন্তু সকলে তো আর পতাকা নয়। তাই এখনো আমার মুখচোরা বিজ্ঞাপনহীন স্বভাবের জন্য আমার এই প্রভূত গুণগার দিতে হচ্ছে। আর এই গুণগারের লিস্টে এক নম্বরে যার নাম, সে হলো রানা। এই রানা ওরফে রঞ্জাবতী মৈত্র, আমাদের মফস্বলের তাজমহল। যেমন তার রূপ তেমনই গুণ। মাধ্যমিকেও 5th হয়েছিল, এখন 11 ক্লাসে সায়েন্স নিয়ে পড়ে। আমাদের এই অঞ্চলে সকলেই জানে এইচএসে আরো বড় কোন একটা বিস্ফোরণ ঘটাবে সে। আমাদের এই ছোট্ট টাউন ওর জন্যই রূপকথার নগরী হয়ে না উঠতে উঠতেও হয় না। কারণটা ও নিজেই। রাঙা নিজের সম্বন্ধে একেবারেই ওয়াকিবহল নয় যে। ও সারাদিন চুইংগাম চিবোয়, আর কখনো জিন্স টি শার্ট, কখনো হাফ প্যান্ট আর হাত কাটা গেঞ্জি পরে ঘোরে। মফস্বল শহরে এরকম পোশাক সকলেই খুব একটা চোখে লাগে। মহিলারা ওর নিন্দে করে, আর পুরুষরা ভেতরে ভেতরে আনন্দ পেলেও মুখে নিন্দে করে। ওর সঙ্গে ওর চেয়ে 1 ক্লাস নিচুতে পড়া ভীমরুল সবসময় থাকে। ভীমরুল ছেলেটা খুব নিরীহ, বেটে মোটা আর কালো বলেই রাঙাই ওর নাম দিয়েছে ভীমরুল। এতে অবশ্য ভীমরুলের কোনো কষ্ট নেই, বরং রাঙার সঙ্গে থাকতে পেরেই ও খুশি। আমিও ভাবি, সত্যিই তো সাম্রাজ্ঞিত্ব ভিত্রের প্রয়োজন আছেই। পড়াশোনার ফাঁকে সময় পেলেই রাঙা তার ছোট্ট সাইকেলটা করে সারা মফস্বল টহল দেয়। হাওয়ায় ওর চুল ওড়ে, পথ চলতি মানুষ হাঁ করে দেখে। আর প্রতিদিন ওর নতুন নতুন প্রেমিক গজিয়ে ওঠে। বাড়ির ডাক বাক্সেও চিঠি জমতে থাকে, আর ওর নিত্যসঙ্গী ভীমরুলের হাতেও প্রচুর প্রেমের দরখাস্ত জমা পড়ে, কিন্তু তার কোনোটাই রাঙা অবধি পৌঁছায় না। রাঙা শুধু পোশাক আশাকেই নয়, চরিত্রেও বেপরোয়া। আজ পর্যন্ত 4 জন ওকে সরাসরি প্রপোজ করতে গিয়ে আড়ং গোলাই খেয়েছে। না শুধু চট থাপ্পড় নয়, একেবারে ডান্ডার বাড়ি। রাঙার সাইকেলে সবসময় একটা কালো ব্যাটান থাকে।
আর সেই রাজদণ্ড হাতে আমাদের এই সাম্রাজ্ঞী তার মফস্বল টাউন শাসন করে বেড়ায়। রাঙার দিদি আমার বন্ধু, আমরা সেই স্কুল লাইফ থেকে একসঙ্গে পড়ি। রাঙা যখন ক্লাস 9-এ পড়ে তখনই আমি প্রথম ওর প্রতি আমার দুর্বলতা টের পাই। রাঙা যতবার আমার কাছে ঘুড়ি ওড়ানো শিখতে আসে, আমার ব্যাট ধার নিতে আসতো, আমার গল্পের বই নিতে আসতো, আমি মনে মনে আরও দুর্বল হয়ে পড়তাম। ওর পাতলা ছুরির মতো নাক, কপালের ওপরে এসে পড়া এলোমেলো চুল, নিটোল হাতের আঙুল দেখে আমার মনের মধ্যে অসংখ্য বল রক খেত। কোনোটা গুড লেন্থ স্পট থেকে আচমকা লাফিয়ে উঠতো, কোনোটা আবার ইয়র্কার হয়ে যেত, কোনোটা আবার সোজা ফুল টস। বাস্তবে যেসব বলকে আমি অনায়াসেই বাউন্ডারির বাইরে পাঠাই, মনে মনে সেগুলোতেই আমি ডাহা বোল্ড হতাম। রাঙা চলে যাওয়ার পর আমার ঘরে বেঁচে থাকা মিহি চুইংগামের গন্ধ আমি প্রাণপণে আগলে রাখতাম। আর সত্যি বলতে কি, এখনো রাখি। রাঙাকে এখনো যতবার দেখি ততবারই 0 রানে আউট হই, কিন্তু আমার আউট হওয়ার করুণ কথা কিছুতেই বলতে পারি না ওকে। আমার বিজ্ঞাপনহীন জীবন রাজদণ্ডের ভয় থরথর করে কাঁপে। এখনো মনে পড়ে আমার সামনেই রাঙাকে সরাসরি প্রপোজাল নিয়ে আসা এক প্রেমিককে কিরকম পিটিয়েছিল সে। সাম্রাজ্ঞীর রাজদণ্ডকে ভয় পাবো না এমন বেয়াদব প্রজা আমি নই। তাই আমি নির্বাক ছায়াছবির শ্রেষ্ঠ অভিনেতা হয়েই থাকি। সন্ধ্যের সময় বারান্দায় আমি আর প্রিন্টেড পাশাপাশি দাঁড়িয়ে দেখি উল্টো দিকে মাকুদার বাড়িতে গিটার শিখতে আসা রাঙা মাকুদার স্ত্রীর সঙ্গে গল্প করছে, আর ওদের পায়ের কাছে গলায় লাল ভেলভেটের প্রজাপতি জড়িয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে আমাদের অহংকারী পামেলা। এরকম ভাবেই একঘেয়ে জীবন চলছিল আমার। হঠাৎই ঝামেলা পাকালো শেহর। প্র্যাকটিস থেকে ফেরার পথে শেহর বলল, ন্যাটা, তোর সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। আমি বললাম, বল। শেহর জিভ দিয়ে ঠোঁট চেটে বলল, পরে বলছি, জাস্ট তোকে আগে একটু ইনফর্ম করে রাখলাম। তুই এখন রিহার্সালে যাচ্ছিস তো? আমিও যাব, ফেরার পথে বলবো। আমি বললাম, এখনই বল না। শেহর বলল, এখন হবে না, একটু সময় লাগবে, একটু গুছিয়ে বলবো তোকে, কেমন? সামনে রবীন্দ্র জয়ন্তী, তারই রিহার্সালে যাচ্ছি আমরা। মাকুদা আমাদের ডিরেক্টর। রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসারের নাট্যরূপ দিয়েছে মাকুদা, সেটাই এবার ফাংশনের প্রধান আকর্ষণ। আমি কিন্তু এসব নাটকে অ্যাক্টিং করি না, আমার কাজ লাইট ম্যানেজ করা। যদিও রিহার্সালে আলোর ফ্যাশন নেই, তবুও মাকুদা বলে, থাকতেই হবে তোকে, তুই আলো ফেলবি, নাটকের মুড না বুঝলে হবে? তাছাড়া এখানে একটা অদ্ভুত গোলাপি আলো ব্যবহার করব আমি, তোকে তার সময়টাও তো বুঝতে হবে নাকি? নিকুচি করেছে সময়। 2 ঘন্টা প্র্যাকটিসের পর আমার আর ইচ্ছে করে না এসব ঝঞ্ঝাটের, তবুও যাই, কারণ রাঙা। 3-4 জন মিলে যারা মিউজিক করছে নাটকে, তার মধ্যে রাঙা আছে। ও যতক্ষণ গিটার নিয়ে বসে থাকে আমি মুগ্ধ হয়ে ওকে দেখি। ওই ঝুঁকে পড়া চোখ, ওই আঙুলের দ্রুত ভঙ্গিমা, আমার তখন সবকিছু আউট অফ ফোকাস হয়ে যায়। রাঙাই শুধু জল করে চোখের সামনে। কিন্তু এখন এসব ভাবার সময় নেই। আজ প্র্যাকটিসে পতাদা বলল, কলকাতার নামী এক ক্লাব থেকে রিক্রুটার আসছে আমাদের টিমের খেলা দেখতে। সামনে এই অঞ্চলের নামী ক্রিকেট টুর্নামেন্ট, দ্য ভিক্টরস কাপের ফাইনাল, আমাদের ইউথ ক্লাবের সঙ্গে যুগের যাত্রী ক্লাবের খেলা। সেটাই ভালো খেলা মানেই কলকাতার নামী ক্লাবে খেলার চান্স। পতাদা বলেছে, ন্যাটা, তোকে কিন্তু ভালো খেলতেই হবে, এমন সুযোগ বারবার পাবি না। আমি জানি কথাটা সত্যি। সে নিজের কথা বলতে পারে না, লোকের কাছে গিয়ে কাঁদুনি গিয়ে সুযোগ চাইতে পারে না, তাকে তো লড়াই করেই, পারফরমেন্স দেখিয়েই টিকে থাকতে হয়। আমি জানি আমাদের টিমের মিলনও খুব ভালো ব্যাটসম্যান, ওর চান্সও আমার সমান। সকলে জানে আমার আর মিলনের ওপেনিং জুটি ফাটাফাটি, কিন্তু সামনের খেলায় মিলন আমার প্রতিদ্বন্দ্বী। ওর চেয়ে ভালো খেলতে হবে আমায়, আমার ফোকাস ঠিক রাখতে হবে। তাই এখন রাঙার প্রতি মুগ্ধ হলে চলবে না যে। রিহার্সালে বসেও আমি আজই এইসব কথাই চিন্তা করছিলাম। চোখের সামনে যেন কলকাতা শহরটাকে দেখছিলাম, ইডেন গার্ডেন্স দেখছিলাম, হাজার হাজার মানুষ দেখছিলাম, লাল একটা বল দেখছিলাম। কিন্তু হঠাৎ একটা গন্ডগোলের শব্দে চটকাটা ভাঙলো। দেখি লম্বা হলঘরের কোনায় রাঙা দাঁড়িয়ে গিটার তুলেছে ভীমরুলকে মারবে বলে। সকলে হাঁ হাঁ করে রাঙাকে বাধা দিচ্ছে, কিন্তু রাঙা শুনছেই না। ওদিকে ভীমরুল বাঁচাও বাঁচাও বলে রীতিমতো লাফাচ্ছে। আমি দেখলাম রাঙা ধাক্কা মেরে ভীমরুলকে মাটিতে শুয়ে দিয়ে ওর উপরে ঝাঁপিয়ে পড়লো। ভীমরুলও প্রাণপণে বাধা দিচ্ছে, ধস্তাধস্তিতে সে এক যাচ্ছে তাই অবস্থা। আমি কিছু না বুঝে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। কেন এমন করছে রাঙা? শুনলাম পাশে দাঁড়ানো একটা মেয়ে বলছে, রাঙার সবেতেই বাড়াবাড়ি। কি এমন করেছে ভীমরুল? ওর গিটারের তার ছিঁড়ে দিয়েছে শুধু, সেজন্য এভাবে মারতে হবে? আর দেখ, গায়ের কাপড় চোপড় যে সরে যাচ্ছে মারামারি করতে গিয়ে, সে খেয়াল আছে? নির্লজ্জ মেয়ে একটা। আমি এগিয়ে গেলাম মারামারির দিকে, ততক্ষণে মাকুদা পরিস্থিতি সামলে নিয়েছে। আমার ভীমরুলের জন্য খারাপ লাগছিল। দেখলাম ওর চোখ মুখ বেগুনি হয়ে গেছে, কাঁদছেও। রাঙা কিন্তু তখনও অদম্য, সমানে গালাগালি করে যাচ্ছে। এসবের পর ভীমরুল আর থাকলো না, হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বেরিয়ে গেল ঘর থেকে।
এর কিছুক্ষণ পর রাঙাও দেখলাম মুখ গোঁজ করে বেরিয়ে গেল। আমারও ইচ্ছা করছিল চলে যেতে, কিন্তু মাকুদার রাগী মুখ চোখ দেখে ঠিক ভরসা পেলাম না। এরপর প্রায় আধ ঘন্টার মতো রিহার্সাল হলো। ভীমরুল আর রাঙা চলে যাওয়ায় শেহরের বেহালাই ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব নিল, কিন্তু ঠিক জমলো না। রিহার্সাল শেষে আমি দ্রুত বেরিয়ে এলাম। রাঙা রাগ করে কোথায় গেল কে জানে, কিন্তু খুঁজতে হলো না বিশেষ। রেল মাঠের পাশে দুটো বিরাট ছাতিম গাছের তলায় ছোট্ট সাইকেলটা হেলান দিয়ে রাখা আছে দেখলাম। ভরা পূর্ণিমার আলো গাছের ফাঁক ফোকর দিয়ে এসে পড়েছে আমার সম্রাজ্ঞীর মুখে। আমি আলতো পায়ে গিয়ে দাঁড়ালাম তার পাশে। রাঙা মুখ ফিরিয়ে দেখলো আমায়, বলল, আমার সাথের গিটারের তার ছিঁড়ে দিল দেখলে? আমি সান্ত্বনা দেওয়ার গলায় বললাম, নতুন তার পড়ালেই হবে। রাঙা বলল, হলেও ভীমরুলকে কে বলেছে উল্টো পাল্টা ভাবে তার টানতে? মাকুদা না থাকলে আজ আরও মারতাম। মাথার ওপর ছাতিম গাছ, জ্যোৎস্না আর পাগল দক্ষিণা হাওয়া আমার সব গুলিয়ে দিচ্ছে। কে ভীমরুল, কে পতাদা, কে রিক্রুটার, সব যেন ঘেটে যাচ্ছে মাথার ভেতর। ওরকম তুলি দিয়ে আঁকা ঠোঁট, কপালে এসে পড়া চুল, মিহি চুইংগামের সুবাস। আমি দুর্বল গলায় কিছু বলতে চাইছি, কিন্তু বলতে পারছি না। শুধু অস্পষ্ট কিছু শব্দ বেরিয়ে আসছে। রাঙা হঠাৎ আমার দিকে ঘুরে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? ওরকম করছো কেন? কিছু বলবে? আমি আবার কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। রাঙা ওই আবছা অন্ধকারে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর মুখ দিয়ে অবজ্ঞাসূচক একটা শব্দ করে উঠে দাঁড়ালো। দেখলাম ছোট্ট সাইকেল মিলিয়ে গেল জ্যোৎস্না মাখা রাস্তায়। একা একা বসে রইলাম আমি। কতক্ষণ বসেছিলাম খেয়াল নেই। হঠাৎ কাঁধে একটা হাত পড়ায় চমকে উঠলাম। শেহর। ও বলল, এই অন্ধকারে ভূতের মতো বসে কি করছিস? কখন থেকে তোকে খুঁজছি। আমি বললাম, সেই কথাটা তো, এবার বল। শেহর আমার পাশে বসলো, তারপর লম্বা একটা শ্বাস নিল। আমি জিজ্ঞেস করলাম, বল কি ব্যাপার? আচ্ছা ভাবে হাসলো শেহর। বুঝলাম নার্ভাস হয়ে আছে। ও গলা খাঁকড়ি দিল কয়েকবার, ঠোঁট চাটলো, তারপর খুব নিচু গলায় কথা শুরু করলো। আজ সারাদিন প্রিন্টেডের মন খারাপ। সকাল থেকেও চুপ করে ঘরের এক কোণে বসেছিল। এই সন্ধ্যের মুখে এসে আমার পায়ের কাছে ঘুরঘুর করছে। আমি দু একবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে প্রিন্টেড, তোর মুখ ভার কেন? প্রিন্টেড খ্যাও গ্যাও এবং ম্যাও শব্দে যথাসাধ্য আমার উত্তর দিতে চেষ্টা করলো। ওর গলার টোন শুনে মনে হলো যেন নালিশ করছে কারো নামে। আমার হাসি পেল। আমার নালিশ কে শোনে তার ঠিক নেই, আর আমায় নালিশ করছে। আমি আবার আমার হাতের লাইটটায় মন দিলাম। পেঁচানো সরু টিউবের লাইট গোলাপি কোণে দেখা আলো হয় জ্বালালে, কিন্তু জ্বলছে কই, কেবল দপদপ করছে। কোত্থেকে যে মাকুদা এসব জিনিসপত্র জোগাড় করে আনে কে জানে। অভিসার কবিতা অনুযায়ী বাসব দত্তা যখন অসাবধানে উপগুপ্তর বুকে পা লাগিয়ে ফেলবে, তখন লজ্জায় রাঙা হয়ে ওঠা বাসব দত্তার মুখে এই আলোটা ফেলতে হবে আমায়। প্রথমেই কনসেপ্টটা শুনে অদ্ভুত লেগেছিল সকলের। শেহরই প্রথমে প্রতিবাদের ঢঙে বলে উঠেছিল, অভিসারে এসব কোথায় পেলে তুমি? কোথায় লজ্জায় লাল হয়ে উঠেছিল বাসব দত্তা। মাকুদা বলেছিল, সব কি আর লেখা থাকে রে? আর নয়নে জড়িত লজ্জা তো আছেই, সেটাকেই এই আলো ফেলে আরো পোয়েটিক করে দেবো, নতুন ডাইমেনশন পাবে রবীন্দ্রনাথ। শেহর তবু বলেছিল, আর রবীন্দ্রনাথকে ডাইমেনশন দিতে হবে না। তাছাড়া বাসব দত্তার হাতে তো অন্ধকারের ভিতর প্রদীপ থাকবে, ব্লাশ করলেও কি বোঝা যাবে? মাকুদাকে কিছু বলার সুযোগ না দিয়ে হঠাৎ ভীমরুল বলে উঠেছিল, আচ্ছা প্রদীপটা পাল্টে টর্চ করে দিলে হয় না? রবীন্দ্রনাথে আরো একটা ডাইমেনশন যোগ হয় তাহলে। রাঙা আচমকা ভীমরুলের মাথায় এক চাটি মেরে বলেছিল, ছাগলের মতো কথা বলছিস কেন? তোর ডাইমেনশন চেঞ্জ করে দেবো আমি। সেই উপগুপ্ত বাসব দত্তার সময় টর্চ লাইট ছিল। তবু মাকুদা নিজের কনসেপ্টে অনড়। বাসব দত্তার মুখে সে গোলাপি আলো মারবেই। আর আমি খুচরো খাচরা ইলেকট্রিকের কাজ জানি বলে এই আলোর দপদপানি কমাতে আমার হাতে তাকে সমর্পণ করা হয়েছে। কতক্ষণ আলো নিয়ে নাড়াচাড়া করছি খেয়াল নেই। হঠাৎ মা এসে ডাকলেন। আমি মাথা ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, কি মা, কিছু বলবে? মা বললেন, রাঙা এসেছে তোর সঙ্গে দেখা করতে, একবার নিচে আয় তুই। রাঙা? আমার শরীর দিয়ে এক মাইক্রোসেকেন্ডের জন্য কয়েক হাজার ভোল্টের বিদ্যুৎ চলে গেল। হঠাৎ এই সময় রাঙা? আমার মুখের থতমত ভাব দেখে মা বললেন, ওরকম ক্যাবলার মতো মুখ করে বসে আছিস কেন রে? যা নিচে যা, দেখ ঢিঙ্গি মেয়েটার কি দরকার। সত্যি একটা মেয়ে বটে বাপু, হাত বের করা গেঞ্জি, ছোট প্যান্ট, বাবা এই মেয়েকে যে কার পছন্দ হবে। নিজের মনের কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে যাওয়া মাকে ডেকে আমার খুব প্রতিবাদ করতে ইচ্ছে হলো। বলতে ইচ্ছে হলো, ওরম মেয়ে আমাদের অঞ্চলে আর একটাও আছে? আর পছন্দ? না, অন্য কারো ওকে পছন্দ হওয়ার দরকার নেই, আমার পছন্দ হওয়াটাই যথেষ্ট। কিন্তু বলতে পারলাম না, বরং অন্য একটা ভয়ে সে আচমকা আমায় চেপে ধরল। শেহর,
হঠাৎ মনে পড়লো সেই সন্ধ্যায় শেহরের কথা। সেই সন্ধ্যেবেলা জোড়া ছাতিমের নিচে বসে নার্ভাসনেস আর লজ্জা মেশানো গলায় শেহর বলেছিল, নেটা মাইরি একটা হেল্প তোকে করে দিতেই হবে। আমি তোকে হেল্প করব? খুব অবাক হয়েছিলাম। আমি তোকে হেল্প করব? খুব অবাক হয়েছিলাম। হ্যাঁ তুই পারিস। আমি জানতে চেয়েছিলাম তুই কি বলছিস, আমি কিছু বুঝতে পারছি না। শেহর গভীর শ্বাস নিয়ে বলেছিল, রাঙাকে আমার সঙ্গে ফিট করে দিতে হবে তোকে। হ্যাঁ? শেহরের কথার আকস্মিকতায় আমি থতমত খেয়ে গেছিলাম। ও বলেছিল তোকে ফিট করে দিতেই হবে, আমি রাঙার জন্য পাগল হয়ে যাচ্ছি। আমি বলেছিলাম, আমায় এসব বলছিস কেন, দম থাকলে নিজে গিয়ে বল না। ও বলছিল, হ্যাঁ তারপর ব্যাটনের কেলানি খাই আর কি। তুই বল না রে, তোর সঙ্গে তো সবসময় ভালো করে কথা বলে, তোকেও পছন্দ করে, তুই বললে ও রাজি হবেই, প্লিজ। আমার রাগ হচ্ছিল ভীষণ, ইচ্ছা করছিল দুম করে শেহরের নাকে একটা ঘুষি চালিয়ে। রানার দিকে হাত বাড়িয়েছে, ওর সাহস তো কম নয়। কিন্তু পর মুহূর্তে ওর বাবা তথা ক্লাবের প্রেসিডেন্ট প্রভাত মুখুজ্জের মুখটা হঠাৎ মনে আসায় চুপসে গিয়েছিলাম। শেহর আবার বলেছিল, শোন কাজটা আমার করে দে, বাবাকে বলে তোকে কলকাতার টিমে ঢুকিয়ে দেবো। জানিস তো ফাইনালে রিক্রুটাররা আসবে, বাবা তোর হয়ে ওদের বললে ওরা না করবে না। আমার রাগ আরো বেড়ে গেছিল। রানার বিনিময়ে চান্স, মামদোবাজি। কোনোদিন বুঝিনি তো শেহরটা এরকম অ্যান্টিক খচ্চর। আমি মুখ ক্রোচ করে বসেছিলাম। শেহর চলে যাওয়ার আগে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলেছিল, ভেবে দেখ, কলকাতার টিম থেকে বেঙ্গল, বেঙ্গল থেকে ইস্ট জোন, সেখান থেকে ইন্ডিয়া ক্যাপ। জাস্ট রানাকে ফিট করে দে ভাই, তোর জীবন পাল্টে যাবে। কি হলো? নিচে ডাকলাম তোমায় আর তুমি এখনো বসে আছো? চটকা ভেঙে দেখলাম রাঙা দাঁড়িয়ে আছে আমার সামনে। উফ, এই ড্রেসে যা লাগছে, আমার হৃৎপিণ্ডের রক্ত শুকিয়ে আসছে ক্রমশ। এক বলে 11টা উইকেট উপড়ে যাচ্ছে আমার। রাঙা হাঁটু মুড়ে প্রিন্টেডের মাথায় হাত বোলালো, তারপর আদুরে গলায় বলল, কিরে প্রিন্টেড, পামেলা পাত্তা দিচ্ছে না? না আসলে ঠিক মতো বলতে পারছিস না তুই। আর শোন, একদম হ্যাংলার মতো পামেলার পিছনে ঘুরবি না, ছেলেদের হ্যাংলামি অসহ্য লাগে আমার। আমি কাঁটা হয়ে রইলাম, কথাগুলো কাকে বলছে? রাঙা এবার উঠে দাঁড়িয়ে আমায় জিজ্ঞেস করলো, কেন ডেকেছো আমায়? তোমায়? আমি দোতলা থেকে একতলায় বললাম। হ্যাঁ ডাকনি? শেহরদা যে বললো তুমি আমায় কি সব বলবে বলে খুঁজছো। আমি? আমার মুখ দিয়ে মনোসিলেবল ছাড়া আর কিছু বেরোচ্ছে না। শেহরদা আমায় ভুল বললো? রাঙা ভুরু কুচকে তাকিয়ে আছে। তোমার কিচ্ছু বলার নেই আমায়? আমি বুঝলাম এটা শেহরের চালাকি, ব্যাটা আমার ওপর প্রেশার দিয়ে কাজ হাসিল করতে চাইছে। বললাম, রাঙা তোমায় তো আমি খুঁজিনি। রাঙা অবাক হয়ে বলল, খোঁজনি? তাহলে তোমার কিচ্ছু বলার নেই আমায়? আমি নিরুপায় হয়ে তাকিয়ে রইলাম রাঙার দিকে। ওকে যে কত কিছু বলার আছে আমার, তা কি ও জানে? সর্বক্ষণ তো ওকেই খুঁজি আমি। আমার নিজের সমস্ত কথা একমাত্র তো ওকেই বলার আছে। কিন্তু আমার এই বিজ্ঞাপনহীন জীবন কিছুই করতে দিল না আমায়। রাঙা শেষবারের মতো জিজ্ঞেস করলো, তুমি সত্যিই কিছু বলবে না? তোমার কিচ্ছু বলার নেই? আমি খাবার ওপর মুখ রেখে শুয়ে থাকা প্রিন্টেডের দিকে তাকিয়ে বললাম, না রাঙা, আমার সত্যিই কিছু বলার নেই তোমার। শেহর বলল, নেটা আজই কিন্তু তোর শেষ চান্স। তোর আজকের ঘটকগিরির পারফরমেন্সের ওপর নির্ভর করছে তোর কলকাতার খেলা। কাল বিকেলের মধ্যে কিন্তু বাবাকে একটা নাম রেকমেন্ড করতে হবে। রাঙাকে আজকে সেট করে ফেলতে পারলেই তোর লাইফের চিচিং ফাঁক। চুল আঁচড়াতে আঁচড়াতে সকালে শেহরের বলে যাওয়া কথাগুলো আবার মনে পড়লো আমার। কথাটায় রাগ হলেও বাস্তব সমস্যাটা আমি না মেনে পারলাম না। আমি জানি রাঙাকে নিজের ভালো লাগার কথা কোনোদিনও বলতে পারবো না। চিরকাল দূর থেকে প্লেটো সাহেবের থিওরি অনুযায়ী আমায় হাফসোল প্রেমিকের সদস্যভুক্ত হয়েই থাকতে হবে। তার চেয়ে যদি কলকাতার টিমে খেলতে পারি, তাহলে অন্তত নাকের বদলে নুরুনটুকুও থাকবে। সকাল থেকে ভাবতে ভাবতে এই বিকেলে এসে আমি স্থির করে নিলাম যে রাঙাকে শেহরের জন্য বলেই দেখবো। কষ্ট হবে, কিন্তু নরুনটুকু অন্তত মিস হবে না। আসলে আমায় শেহরের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো না, যদি না গতকাল ফাইনালটা মিলন ওরম খেলে দিত। বিপক্ষের 200 রান তাড়া করতে নেমে আমি আর মিলনই ম্যাচটা অনায়াসে জিতিয়ে দিয়েছি। মিলন 130 আর আমি ওর চেয়ে একটু বেশি রান করেছি, কিন্তু রিক্রুটাররা ঠিক করতে পারেনি আমাদের মধ্যে কাকে নেবে। তাই এই ভাগটা দিয়ে গেছে প্রভাত মুখুজ্জেকে। উনি যাকে পাঠাবেন তাকেই ওরা চান্স দেবে। আমি জানি শেহর বললে আমায় চান্স করিয়ে দেবেন প্রভাত কাকু। কথাটা অবশ্য বলেছিল, জানা তুই নিজে গিয়েই একবার বল না। পাড়ার ছেলে হিসাবে উনি নিশ্চয়ই চান্স দেবেন। কিন্তু আমি যাইনি, মানে যেতে পারিনি। আমার ভিতর থেকে কাকা দাঁত খিচিয়ে বলেছিল, বিজ্ঞাপন বিজ্ঞাপন। তবু কাকার কথা শুনিনি আমি। এখন শেহর চাইলে আমার হবে। এভাবে চান্স পেতে নিজেকে খুব ছোট লাগছে, কিন্তু বাস্তবটা মেনে নেওয়া ছাড়া আমার উপায় নেই। আজ আমাদের সেই রবীন্দ্র জয়ন্তী, সেখানে যাব বলেই তোড়জোড় করছি আমি।
ব্যাগের মধ্যে সেই গোলাপি বাল্ব ভরে বেরোতে যাব, এমন সময় মা ঘরে এসে বললেন, হ্যাঁ রে, প্রিন্টেডকে দেখেছিস? দুপুর থেকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল বলতো, একটু খুঁজে দেখ বেরোনোর আগে। বললাম ফাংশনে যেতে লেট হয়ে যাবে আমার। মা ধমক দিয়ে বললেন, কিচ্ছু দেরি হবে না, যা দেখ কোথায় আছে প্রিন্টেড। আমি ব্যাগটা নিয়ে বেরোলাম। মাকে না বললেও আমি জানি প্রিন্টেড কোথায় থাকতে পারে। রাস্তায় বেরিয়ে মাকুদাদের পাশের গলিতে উকি দিলাম। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই, আমাদের প্রিন্টেড বসে রয়েছে। আর কি অবাক কাণ্ড, সামনে পামেলা, পামেলার পাশে আরেকটা ইটরঙা বিড়াল। দেখে আমার যেন মনে হলো প্রিন্টেড লজ্জা লজ্জা মুখ করে বসে রয়েছে, আর ইটরঙা বিড়ালটার গ্যাও ক্যাও ইত্যাদি নানা স্বরের প্রশ্নের উত্তরে অহংকারী পামেলা তার গলায় লাল প্রজাপতি নাড়িয়ে বলছে ম্যাও। আমার কেন যেন মনে হলো পামেলা বলছে হ্যাঁ। আমাদের ছোট্ট টাউনের সবচেয়ে বড় অডিটোরিয়াম হলো শহীদ সদন। এখানেই আমাদের রবীন্দ্র জয়ন্তী হবে। হলে পৌঁছে আমি দেখলাম গেটের কাছে মাকুর মতোই এদিক ওদিক ছোটাছুটি করছে। আমাকে দেখেই মাকুদা খিচিয়ে বলল, দেরি কেন হলো রে তোর? যা তাড়াতাড়ি লাইটগুলো চেক করে নে, আর ওই গোলাপি লাইটটা কিন্তু ঠিক মতো লাগিয়ে দিস। মাকুদার মেজাজ দেখে আর বলতে পারলাম না যে লাইটটা তার দপদপানি স্বধর্ম এখনো ত্যাগ করেনি। ভিতরে ঢোকার সময় গেট সাজানোয় ব্যস্ত থাকা শেহর আমার দিকে তাকিয়ে চোখ টিপল, তারপর ভুরু নাচিয়ে আমায় আমার কর্তব্য স্মরণ করিয়ে দিল। আমি দীর্ঘশ্বাস ফেলে ভিতরে ঢুকলাম। আজ নিজের হাতেই নিজেকে মারতে হবে আমায়। রাঙাকে বলতে হবে শেহরের কথা। কিন্তু রাঙা কোথায়? স্টেজের কোনায় গোলাপি আলোটা লাগিয়ে আমি সুইচ অন করলাম। দেখা যাক আজ বাবাজি না লাফিয়ে একবারে চলে কিনা। কিন্তু না, ভুলিবার নহে। গোলাপি আলো আবার তার উচ্ছিংড়েপনায় ব্যস্ত হয়ে পড়ল। আমি বেজার মুখে আলোটাকে দেখলাম। মাসব দত্তার মুখে এরকম আলো ফেলবো কি করে আমি? মাকুদা এবার আমায় ঠিক দোষ দেবে। তুমি খুঁজছো আমায়? আচমকা পেছন থেকে আসা ডাকে আমি মুখ ফেরালাম। আবার বিদ্যুৎ বাহিত মাইক্রোসেকেন্ড। আমি কোনো রকমে বিদ্যুৎ বাহিতা ঝেড়ে ফেলে দেখলাম রাঙা এসে দাঁড়িয়েছে, আর ওর পিছনে অ্যাপোস্ট্রফির মতো উঁকি মারছে ভীমরুলের মুখ। রাঙা আবার জিজ্ঞেস করলো, তুমি খুঁজছো আমায়? শেহরটা বলল। আমি মনে মনে সবচেয়ে খারাপ গালাগালিগুলো শেহরকে দিলাম। তারপর বললাম, হ্যাঁ খুঁজছিলাম। কেন, কিছু বলবে? আমি একবার লাফানো বাল্বের দিকে তাকালাম, তারপর বললাম, একটা কথা ছিল। বলো না, আমি শুনছি। রাঙার গলায় কি সামান্য আগ্রহ? আমি থামলাম কয়েক মুহূর্ত, তারপর অদৃশ্য ছুরিটা বের করে বসিয়ে দিলাম নিজের বুকে। বললাম, তোমায় শেহর খুব ভালোবাসে রাঙা, ও তোমার জন্য পাগল। আমি ওর ওই ভালো লাগাটুকু পৌঁছে দেওয়ার জন্যই তোমায় খুঁজছিলাম। তাছাড়া ও তোমায় খুব ভয় পায়। তাই কথাটা আমি শেষ করতে পারলাম না। দেখলাম রাঙার চোয়াল শক্ত, ভুরু বিপজ্জনকভাবে বাঁকতে শুরু করেছে, চোখের দৃষ্টিও একরোখা। আমি থতমত খেয়ে গেলাম। সেই খেলার মাঠে প্রপোজ করতে আসা ছেলেটাকে পেটানোর আগে রাঙার মুখ চোখ ঠিক এইরকম হয়ে গেছিল। রাঙা চোয়াল চেপে বলল, ও ভয় পায় আর তুমি পাও না? না, খুব সাহস বেড়েছে না? বন্ধুর হয়ে ঘটকগিরি করছো? আমি শেষবারের মতো চেষ্টা করলাম, না রাঙা, মানে শেহর। চোখ! দাবড়ে উঠল রাঙা। জানো না তুমি আমি অন্য একজনকে ভালোবাসি? আমি জানবো কেমন করে? আমি ঘাবড়ে গেলাম। বোঝো না? তুমি কিচ্ছু বোঝো না? জানো না কে? আমি অবোধ বালক দশা প্রাপ্ত হলাম। জিজ্ঞেস করলাম, কি বুঝবো? রাঙা কিছু বলতে গিয়েও বলল না, মাথা নিচু করে নিল। আর আমি অবাক হয়ে দেখলাম চারদিকে হঠাৎ আলোর পরিবর্তন হলো, যেন কোনো অদ্ভুত চুইংগামের সুবাসে ভরে উঠল চারপাশ। ঠিক যেন বহু দূরে দুটো ছাতিম গাছের নিচে ছড়িয়ে পড়ল জ্যোৎস্নার টুকরো। আর জীবনে প্রথমবার লজ্জায় রাঙা হয়ে উঠল লজ্জাবতী। মাকুদার লাইট ও দপদপানি থামিয়ে জ্বলে উঠল আচমকা। পিছন থেকে অ্যাপোস্ট্রফি রূপী ভেমরুল জিজ্ঞেস করলো, কে রে ছেলেটা? নেটাদা? ঝিঝি ধরা মাথায় আমি যেন শুনলাম রাঙা আলতো গলায় বলছে, ম্যাও। নমস্কার। এই দিয়ে শেষ করলাম আজকের ছোট্ট মিষ্টি প্রেমের গল্প প্রিন্টেড। আশা করি আমাদের এই উপস্থাপনা পরিবেশনা আপনাদের ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের এই গল্প পাঠ কেমন লাগছে, এবং আপনারা যদি কোনো গল্প শুনতে চান আপনাদের পছন্দের, সেটাও আমাদের জানাবেন। আমরা আমাদের মতো করে চেষ্টা করব সেই গল্পগুলো নিয়ে আসার। পরের সপ্তাহে আবার দেখা হচ্ছে নতুন এক গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।